আওয়ামী লীগ কোনো পা দিবে না, আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না। আওয়ামী লীগ চায় না যে আওয়ামী লীগের আজকে আন্দোলনের ফলে কোনো সাধারণ মানুষের লাশ পড়ে যাক। মানুষ এই মুহূর্তে যে জানতে চায় যে আসলে আওয়ামী লীগ কি করছে, একটা দিক নির্দেশনা থাকে। আপনি মূল পরিকল্পনা নাই বা বললেন, আপনার কৌশলের স্বার্থে নাই বা বললেন, কিন্তু মানুষের কাছে তো দৃশ্যমান কিছু দরকার, সেটা তো দেখতে পাচ্ছে না মানুষ। এবার আমিও বুঝতে পারছি না, ধরেন আদৌ কোনো পরিকল্পনা তাদের আছে বলে আমার বোধ হয় না। এখন আপনারা যেহেতু বলছেন আপনাদের পরিকল্পনা আছে, নিশ্চয়ই আপনাদের আছে, কিন্তু দৃশ্যমান কিছু ছাড়া মানুষ তো এখন দিশেহারা। সুলতান আপা, আমি আপনাকে ছোট্ট করে একদম ট্যাগলাইনের মতো করে উত্তর দিব। সেটি হচ্ছে, আমরা 5 তারিখ থেকে যে যুদ্ধ ঘোষণা হয়েছে সেই যুদ্ধের পরিকল্পনার মধ্যে অনেক লেয়ার আছে আপা। যেহেতু আমাদের জীবন সংশয় আছে, আমাদের মধ্যে প্রচুর ঘাপটি মারা জামাত আছে, বিএনপি আছে, জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, প্রচুর স্পাই আছে, ডাবল এজেন্ট আছে। কাজে আমরা আমাদের লেয়ার মেনটেন করে কাজ করি। আমাদের অনেক পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, অনেক পরিকল্পনা আমাদের না, কিন্তু আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে যুদ্ধের সেনাপতি যিনি যুদ্ধের প্রধান, তার কিছু কৌশল থাকে। তিনি যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সে দায়িত্ব পালন করছেন। এখন কোন নেতার মনে হতে পারে যে তার কাছে কোনো দায়িত্ব আসেনি মানে আওয়ামী লীগ কি তাহলে বসে আছে? না, আওয়ামী লীগের কাজ করছে। নেত্রী যাদেরকে মনে করছেন, যাদেরকে দিয়ে উনি কাজ করানোটা ওনার পরিকল্পনা মাফিক মনে হচ্ছে, উনি করাচ্ছেন। ওনার পরিকল্পনার উপর আমরা সম্পূর্ণরূপে আস্থা রেখেছি, ভরসা রেখেছি, কারণ আমরা জানি যে আওয়ামী লীগ আসলে যে যুদ্ধের মধ্যে আছে সেই রণাঙ্গনের কৌশলে আমরা যার ভূমিকায় আমরা কাজ করছি। এখন দৃশ্যমানের প্রশ্নটা যে আপনি বললেন, দৃশ্যমান অনেক কিছু দৃশ্যমান হবে না। এই যে দৃশ্যমান হবে না, এটাই হয়তো আমাদের একটা কৌশল। আমরা যে দৃশ্যমান না হয়ে এক ধরনের সাংঘাতিক রকম পিলে চমকানো ভয়ের মধ্যে ইউনুসকে ফেলে দিয়েছি, এটাও একটা কৌশল। এখন আমরা কিছু করছি না, তাতে কিন্তু দেখেন প্রতিদিন যৌথ শিকার হচ্ছি আমরা, প্রতিদিন আমাদেরকে হামলা মামলা হচ্ছে। তো এখন তারা তো ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কিছু তো আমরা করছি। এখন দৃশ্যমান আমরা হয়তো সেরকম দৃশ্যমানে যাব না। আওয়ামী লীগ কোনো পা দিবে না, আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না। আওয়ামী লীগ চায় না যে আওয়ামী লীগের আজকে আন্দোলনের ফলে কোনো সাধারণ মানুষের লাশ পড়ে যাক। আপনার মনে আছে 7.62 দিয়ে যে সাধারণ মানুষকে টার্গেট করে মানে যে শটগুলো আমরা দেখেছি, এরকম তো আবার হতে পারে আপা। যখন এটা হবে, ধরেন আমি আজকে একটা রাস্তায় 5,000 লোক নিয়ে মিছিল করলাম, সেই রাস্তায় 4টা লাশ পড়লো, সেখানে কিন্তু দায়ভার রোকেয়া প্রাচীকে নিতে হবে। কারণ রোকেয়া প্রাচী ওই রাস্তায় 5,000 লোককে নিয়ে মিছিল করেছে। এখন ওই 5,000 লোকের মধ্যে 3টা লোকের স্নাইপার শটে মারা গেল। এখন আমরা মারিনি, কিন্তু সেই 3টা লোক মনে করেন যদি আজকে আওয়ামী লীগেরও হয়, তাও কিন্তু সে তখন আজকে ছাত্র জনতা হয়ে যাবে, আজকে এনসিপির হয়ে যাবে, এবি পার্টির হয়ে যাবে, এবং সেই লাশের দায়ভার আমাদেরকে নিতে হবে। তো সেই কারণে তাদের যে মেটিকুলাস যে চক্রান্তগুলো, আমরা সেই ফাঁদে পা দিতে চাই না, এবং তারা আমাদের ঘাড়ে পা দিয়ে কিন্তু তারা গৃহযুদ্ধ বাঁধাতে চায়। আর আপনি খুব ভালো করে জানেন গৃহযুদ্ধের পরিকল্পনাটা কেন তারা নির্বাচন দিতে চায় না। এখন এই সকল কিছুর যে ট্র্যাপ, এই ফাঁদটা আমাদেরকে দিয়ে সে সফল করতে চায়। আমরা ইউনুসের ফাঁদে পা দিতে চাই না। আমরা আমাদের রণকৌশলের মধ্যেই আছি। আরেকটা কথা আমার মনে হয় জানো, একটা কথা আমার মনে হয় যে বিড়াল আটকা পড়ছে। তোমার কোনো না কোনো জানলা খুলে দিতে হবে, বিড়াল পালানোর জায়গা বের করে দিতে হবে। কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে, নাহলে বিড়াল আটকা পড়েছে, বিড়াল বের হতে পারছে না। কারণ এরা সবকটাই জানে, এরা ওয়াকার জানে তার অবস্থা কি হবে, ছাড়তে পারছে না। ইউনুস জানে তার অবস্থা কি হবে, এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে। হ্যাঁ, যারা তাল পিটাইছে তারা জানে তাদের অবস্থা কি হবে, সাংবাদিকগুলা জানে তাদের কি অবস্থা হবে। এই যে চামচামিকে ওরা আর উস্কানি দেওয়া যে কিছু সাংবাদিক আছে, এগুলো শুধু 3 দিনের একটা টেলিভিশন চ্যানেলে 3 দিন 3টা অনুষ্ঠান করছে, সাংবাদিক বনে গেছে সারা জীবনের। হ্যাঁ, বড় বড় নসিহত করে আমাদের। হ্যাঁ, তো এইসব লোকজন প্রত্যেকেই জানে, এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে, এরা কিন্তু ছাড়বে না। কারণ বিড়াল আটকা পড়েছে, তোমার কোনো না কোনো একটা জানলা খুলে দিতে হবে, কিছু লোককে পালানোর সুযোগ করে দিতে হবে। দেখো 2-4টা পালায় কিনা, না হলে এই বিড়াল না হলে সে তোমাকে আক্রমণ করবে। মানে কারণ বন্ধ ঘরে বিড়াল আটকা পড়লে যা করে সেটাই করছে তারা। এবং শুধু আজকে একদিকে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, অন্যদিকে নির্বাচন কমিশন নাকি রোডম্যাপ ঘোষণা করছে। তো কি রোডম্যাপ? এখন পর্যন্ত তারিখটি পেলাম না নির্বাচনের। রোকেয়া প্রাচী,
এখন হয় কি, যখন তারা একটা অপকর্ম করে তখন তাদের আবার আদার্স একটা প্ল্যান বি থাকে, যেটা নিয়ে হইচই হবে বাংলাদেশে। মানুষের প্ল্যান এ তে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে সেদিক থেকে নজরটা সরে যাবে। এবং সেই কারণে আজকে আপনি দেখেন, আজকে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম প্ল্যান বি একটা কিছু, প্ল্যান এ দিকে একটা কিছু। তো নির্বাচন কমিশনকে দিয়ে একটা কিছু ঘটাচ্ছে এবং এদিকে একটা কিছু ঘটেছে। তো এখন নির্বাচনের যে চকলেটটা ঝুলছে বিএনপির জন্য, বিএনপিকে সেই চকলেটটা ঝুলিয়ে যত সময় সেই বিড়ালটাকে আটকে রাখা যাবে, জানালা তো আমাদেরকে খুলতে বললা তুর্য, কিন্তু কিছু বিড়াল ওই চকলেটের লোভে বেরোবে না, ওরা চকলেটের জন্য ওখানে আটকে থাকবে। তো চকলেটটা ফাইনালি এরা ভয়ে আক্রমণ করতেছে, তুমি জানো, এরা যেই ভূতের ভয় পেয়েছে এই ভয়ের চোটে আক্রমণে আছে, তাদের কোনো দিকে পথ থাকবে না। যেমন বিএনপির জন্য এই মুহূর্তে আমরা অনেক দিন ধরে বলছিলাম যে আজকে বিএনপি রাজনীতিতে এটা লাস্ট স্টেশন, লাস্ট ট্রেন, বিএনপি সেখানে উঠবে কিনা। কারণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের এবং জনগণের রাজনৈতিক দল হয়ে থাকে, এটা প্রমাণ করার হচ্ছে বিএনপির জন্য শেষ সুযোগ। কারণ ৫ই আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রথমে দাবি করলো তারা ছাত্রদের সাথে রাজপথে ছিল। ৮৫৩ জনের মধ্যে বিএনপি 450 কর্মী নাকি সেখানে নিহত হয়েছে। এবং বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার এই ছাত্র জনতার তথাকথিত জঙ্গি হামলায়। তো সেখানে যদি তাই হয়ে থাকে এবং বিএনপি যদি মনে করে যে তারা এই এনসিপি বা জামাত ইসলামের সাথে, তারা এই ইউনিসের সাথে বড় স্টেক হোল্ডার, তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের যেতে হচ্ছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে। এবং শুরু থেকে যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে বিপক্ষে, বিএনপি কিন্তু পক্ষে থাকতে পারেনি। বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার, কিন্তু তাকে যেভাবে ওনারা যেভাবে পানিশমেন্ট দিল, অপমান করলো, এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া, জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা বা এনসিপির সাথে জোট করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই। কিন্তু এটাও স্পষ্ট যে চকলেটের ভেতর আসলে চকলেট নেই। এই ভাতটা যখন যাবে তখন বুঝতে পারবে, তখন দুই গুলি চলে যাবে। সঠিক বলছেন আপনি, নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কি বলে ২,৫০০ কোটি টাকা শেখ হাসিনাকে দেয়া হয়েছে, এসএম গ্রুপ দিয়েছে নির্বাচন বানচাল করার জন্য, রাইট? তো নির্বাচন যে হবে না এটা তো কম বেশি সবাই জানে। যে ডক্টর আজকে রোডম্যাপ ঘোষণা করছে, তারিখ এখনো দেয়নি, কিংবা যেই রোডম্যাপে ঘোষণা করুক না কেন, এই সরকারের যে নির্বাচন দেওয়ার কোনো ইন্টেনশন নাই এটা মোটামুটি পরিষ্কার। এবং আজকে যখন মির্জা ফখরুল বলেন যে শেখ হাসিনা নির্বাচন বানচাল করতে চায়, তাহলে তো প্রশ্ন আসে যে এই গত ২ মাস ধরে এনসিপি এবং জামাত তারা যে কথায় কথায় বলছে যে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, নির্বাচনে যাবে না, এইটা সমাধান না হলে নির্বাচন হবে না, ওইটা সমাধান না হলে নির্বাচন হবে না, তাহলে কি শেখ হাসিনা এই টাকাগুলোকে জামাত আর এনসিপি কে দিয়েছে? ওনার কথা শুনে তাই মনে হচ্ছে উনি ভুলে গেছে যে গত পরশুদিন যখন রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হলো, খুবই হেনস্থা করা হলো নির্বাচন কমিশনের ওখানে, তো ওইখানে তো এনসিপির লোকজন বললো যে নির্বাচন হবে না, তারা তো বারবার বলে দিচ্ছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মনে করেন যে উনি যাদের সাথে স্টেক হোল্ডার হয়েছেন, ওনার সবচেয়ে বড় শক্তি এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, এটাও শুনতে খারাপ লাগছে না। মানে ওনার কথা হিসাবে কিন্তু এখন এনসিপি, জামাত ইসলামী সহ যারা নির্বাচনের বিপক্ষে, ইনক্লুডিং ইউনুস, সবাই এখন আওয়ামী লীগের দোসর। এটা তো ভালো, উনি তো তাহলে আরো একা হয়ে গেলেন। ওনাকে তো এখনই ব্যবস্থা নিতে হবে যে ওনার কোন দিকে যাবেন। তো তারা তো ফজলুর রহমানকে দিয়ে তারা প্রমাণ দিয়ে দিয়েছে তারা কোন দিকে যাবেন, নাকি আরো প্রমাণের বাকি আছে? না, বিএনপি কে বোঝার জন্য তো এত রকেট সায়েন্সের দরকার নাই। বিএনপি রাজনীতি কি বোঝার জন্য তোমার এত রকেট সায়েন্সের এত গবেষণার দরকার আছে? একটা কথা বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে যুক্তিটা দিয়েছেন, তো উনি নিজেই আসলে কনফিউজ যে উনি কি বলছেন আর কি বলছেন না। উনি প্রতিদিন নতুন নতুন স্টেটমেন্ট দেন। তো উনি যদি মনে করেন যে নির্বাচন হবে এবং সেই বিশ্বাসে তাদের সাথে উনি যুক্ত আছেন, আবার উনি যদি এটাও বলেন যে আওয়ামী লীগ টাকা দিয়েছে, তাহলে তো উনি একা একদিকে আর আওয়ামী লীগের সাথে সবাই, তো উনার জন্য তো আরো বিপর্যয়। হ্যাঁ তুর্য বলো। না, আমি বলছি যে বিএনপির রাজনীতি বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নাই, একদম, তাই না?
বিএনপি কে পাকিস্তান ক্রিয়েট করছিল তখনকার বাস্তবতায়, জামাতকে তারা মাঠে নামাতে পারছিল না যুদ্ধ পরবর্তীতে, তাহলে একটা রাজনৈতিক শক্তি দরকার। জিয়াউর রহমানকে তারা পিক করছে, জিয়াউর রহমানও সেইটা আর কি নেমো খারাপ মরে গেছে বলতে হয় না, তারপরেও সে তো নেমো খারাপই করছে দেশের সাথে। সবচেয়ে বড় তো বঙ্গবন্ধুর আর কি বঙ্গবন্ধুর লেখা নিয়ে একটি ঘোষণা দিল, সেই ঘোষণাতে মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক কিভাবে পাকিস্তানের কাছে বিক্রি হয়? বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তাদেরকে বিদেশে পাঠিয়ে দিল বিভিন্ন ডিপ্লোমেট মিশনে, তাই না? একদম। তো এই লোকটার ক্রিয়েটেড একটা দলের কাছে তুমি কি আশা করতে পারো? আর মির্জা ফখরুল কি বললো, মির্জা আব্বাস কি বললো, এগুলো আসলে কোনো ম্যাটারই করে না, কারণ মাথা দুইটা খালেদা জিয়া আর তারেক জিয়া হচ্ছে পাকিস্তানের দোস্ত। তো দলের মধ্যে কয়টা মুক্তিযোদ্ধা আছে আর দলের মধ্যে কত মুক্তিযোদ্ধা, এগুলো কোনো ম্যাটারই করে না। কিন্তু তুমি যতক্ষণ ওই নেতৃত্ব, হ্যাঁ যদি বাপের বেটা হও, বিএনপির যদি কোনো মুক্তিযোদ্ধা বাপের বেটা হও, ওই খালেদা জিয়ার কলকাতা থেকে বেড়ে এসে দেখাও দেখি তুমি কত বড় মুক্তিযোদ্ধা, তখন বুঝবো তুমি কত বড় মুক্তিযোদ্ধা। তুমি বিএনপি করো আর তুমি বলো মুক্তিযোদ্ধা। শালার ওই আপনার তোমার ওই যে কি রশিদ ফারুক, এরাও তো মুক্তিযুদ্ধে গেছিল, তালিমে, এরাও তো মুক্তিযুদ্ধে। তা তুমি মুক্তিযোদ্ধা হলে কি সে ফেরেস্তা নাকি? মুক্তিযুদ্ধে অংশ করলে কি ফেরেস্তা হয়ে গেছে নাকি? ক্রিমিনাল কত কত ক্রিমিনালও গেছে, একদল গেছে বাধ্য হয়ে। জিয়াউর রহমান তো বাধ্য হয়ে গেছে। লক্ষ প্রাণের বিনিময়ে বইটা পড়ো নাই তুমি? সেখানে তো পরিষ্কার জিয়াউর রহমানের ভূমিকা বর্ণনা করা আছে। তাহলে সেই জিয়াউর রহমানের ম্যাজিকটা কি ছিল জানো? জিয়াউর রহমান কেন পপুলার, বিএনপি দলটা কেন দাঁড়ায় গেল? আমার অ্যানালিসিস হচ্ছে জিয়াউর রহমান সেই সময় খুবই সুদর্শন একজন আর্মি অফিসার ছিল, ঠিক আছে, আর সঙ্গে একটা সুন্দরী বউ ছিল। তো এই দুইটা একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে। ছেঁড়া গেঞ্জি পরে কোদাল মারতেছে, এটা বিরাট একটা হিরোয়েটিক ছবি। হ্যাঁ, এই করে সে কিন্তু আর কি মনে করো, কিন্তু সে যতটা শ্রুড ছিল, সে যত মুক্তিযোদ্ধা অফিসার, মুক্তিযোদ্ধা সৈনিক যত হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে এবং পাকিস্তানের পক্ষেই সে পুরা 21টা বছর। আমাদের দুর্ভাগ্য 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের দেশটাকে আমাদের মতো করে করতে পারে নাই। আওয়ামী লীগের মধ্যে সত্যিকারের দেশপ্রেমিকের সংখ্যা আসলে কম। জেনুইন আওয়ামী লীগের মানে যারা ধারণ করে বঙ্গবন্ধুকে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, হ্যাঁ আমি নামের দল, এখন আমি তোমার আওয়ানিতে গেলি, আমি মোহামেডানে গেলি, এক দলে তো খেলি, তো তুমি ওই খেলার মতো করেই জিনিসটাকে তারা নিছে। হ্যাঁ, জিনিসটাকে মানি মেশিন হিসেবে নিছে। একটা রাজনীতি করলে মানি মেশিন পাওয়ার এগুলো এক্সারসাইজ করা যায়, এইগুলো হিসেবে নিছে। কিন্তু সত্যিকারের ধারণ করা মানুষ, ওই কৃষকের বাড়িতে যাও, ওই রিকশালার কাছে যাও, তুমি সত্যিকারের মানুষ পাবা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। তাদের কোনো দল করতে হয় না, আমাদের কোনো দল করতে হয় না, দেশকে ভালোবাসার জন্য কোনো দলের দরকার নেই। এবং আজকে বড় বড় এই যে একটা নায়ক, অনেকেই কিন্তু আওয়ামী লীগের না। না এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না তো, এখানে আমার দেশাত্মবোধের প্রশ্ন, এবং আমার দেশের প্রশ্ন রে ভাই। আমার দেশ তুমি বেঁচে দিচ্ছ, আমার মা বেঁচে দিচ্ছ, আমার মেয়ে বেঁচে দিচ্ছ, আমার বউ বেঁচে দিচ্ছ, তুমি কাদের কাছে? রাজাকারের কাছে, পাকিস্তানের কাছে, আমেরিকার কাছে। আমরা মানুষ, আয়নার মধ্যে তাকায় দেখো তো নিজেকে মানুষ মনে হয় কিনা।